নমস্কার, শেয়ার মার্কেট বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। এর আগের ভিডিওতে, আমাদের প্রথম ভিডিওতে আমরা বলেছিলাম যে এই চ্যানেলে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন রকম এডুকেশনাল পোস্ট এবং মার্কেট অ্যানালিসিসের ভিডিও পোস্ট করব। তো সেই লক্ষ্যে আজকের ওভারঅল একটা মার্কেট অ্যানালিসিসের ভিডিও এখানে আমরা পোস্ট করছি। অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, পরিচিতদের মধ্যে, এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমরা উৎসাহ পাই পরবর্তীকালে আরো এরকম এরকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। তো আমরা এখন একটা খুব ডামাডোল পরিস্থিতির মধ্যে আছি। তো এই ডামাডোল পরিস্থিতিটা কিরকমভাবে তৈরি হলো এবং তারপর কি করে পুরো স্টোরিটা আনফোল্ড হলো, সেটা ভবিষ্যতে মার্কেট কোন দিকে যাবে বোঝার জন্য খুব জরুরি। সেই উদ্দেশ্যেই আজকের এই আলোচনা। তো আমরা প্রথমে দেখব নিফটি। এই যে একটা মান্থলি চার্ট আমরা দেখতে পাচ্ছি, 2020 সালের কোভিড পরবর্তী বটম 7,100 7,511 থেকে সেপ্টেম্বর 2024, এই 4.5 বছর একটা দুর্দান্ত রান হলো। 7,511 থেকে নিফটি দৌড়ে চলে গেল 26,277, অলমোস্ট গ্যালাপিং। এবং এই পিরিয়ডে আপনার হিসেব করলে দেখা যাবে 250% রিটার্ন দিয়েছে নিফটি 4.5 বছরে। যদি এটা আমরা অ্যানুয়ালাইজড কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেটে কনভার্ট করি, সিএজিআর আমরা পাচ্ছি 32.1%, যেটা পৃথিবীর যে কোনো দেশে যে কোনো সময় যে কোনো অ্যাসেট ক্লাসে এর থেকে ভালো রিটার্ন পাওয়া মুশকিল, ভালো রিটার্ন পাওয়া দুষ্কর। তো এবং নিফটির পাশাপাশি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সে আরো বেশি রিটার্ন জেনারেট হয়েছে ডিউরিং দিস পিরিয়ড। সেটাও একবার আমরা সেই তথ্যগুলো একবার দেখে নিই। যেমন ধরুন, নিফটি আমরা এই বললাম 4.5 বছরে 250% বেড়েছে, 32% সিএজিআর। মিড ক্যাপ নিফটি মিড ক্যাপ 150 এই 4.5 বছরে বাড়লো 450%, সেখানে 46% সিএজিআর পাওয়া গেছে। নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স আরো বেশি রিটার্ন, 550% রিটার্ন এসছে 4.5 বছরে, এবং অ্যাবসলিউট রিটার্ন এবং কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট হচ্ছে 51%। তো এই যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স নিফটিকে এই দুর্দান্ত আউটপারফর্ম করেছে অন হায়ার সাইড, তো নিচের দিকে লোয়ার সাইডেও সেরকম আউটপারফর্ম করবে, আন্ডার পারফর্ম করবে, এটাই স্বাভাবিক এবং চিরকাল স্টক মার্কেটে সেই জিনিসটাই ঘটে এসছে। সেই জন্যই আমরা দেখছি মিড ক্যাপ এবং স্মল ক্যাপে বিক্রির চাপ পার্সেন্টেজ ফল নিফটির তুলনায় অনেক বেশি। এখন প্রশ্ন উঠবে যে নিফটি উপরের দিকে যে এরকম ভাবে ভয়াবহ একটা ফল হতে পারে, তার কোনো আগাম কোনো ইন্ডিকেশন আমরা পেয়েছিলাম কিনা। আমরা টেকনিক্যাল অ্যানালিসিস যারা চর্চা করি সেখানে চার্টের মধ্যে সেরকম কোনো ইন্ডিকেশন পাওয়া গেছিল কিনা, সেটা একবার তার আগে আমরা দেখে নিই। এখানটায় দেখুন, নিফটির উইকলি চার্টটা পোস্ট করা আছে অ্যালং উইথ 14 পিরিয়ড আরএসআই। তো আরএসআই যারা টেকনিক্যাল অ্যানালিসিস চর্চা করেন তারা খুব ভালো জানেন আরএসআই এর ব্যাপারটা কি। যারা টেকনিক্যাল অ্যানালিসিস সম্বন্ধে অতটা ধারণা নেই তাদের জন্য বলছি, এই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স 1978 সালে জে ওয়াইস ওয়াইল্ডার জুনিয়র বলে এক ভদ্রলোক এই ইন্ডিকেটরটা তৈরি করেন। এটা মার্কেটের মোমেন্টাম, বাড়তে বাড়তে মোমেন্টাম যদি কমতে থাকে তাহলে বুঝতে হবে যে আপসাইড মোমেন্টাম কমছে, তার মানে মার্কেটের রিভার্সালের জায়গায় চলে এসছে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়। সেরকমই আমরা দেখলাম এই আগস্ট থেকে নিফটির যেই যে বাড়তিটা হলো, তার পরিপ্রেক্ষিতে সেই করসপন্ডিং আরএসআই আমরা দেখলাম বাড়তে পারলো না। প্রাইস হায়ার হাই করলো, আরএসআই সেম টপ করলো বা লোয়ার টপ করলো, এটা নেগেটিভ ডাইভার্জেন্স হিসেবে অভিহিত হয় এবং দ্যাট শুড বি টেকেন অ্যাজ এ ওয়ার্নিং সিগন্যাল যে মার্কেট রিভার্সাল করার একটা ওয়ার্নিং তৈরি হচ্ছে। এবং যেহেতু এই আরএসআই ডাইভার্জেন্সটা নেগেটিভ ডাইভার্জেন্স তৈরি হলো 70-এর উপরে, 75 লেভেলে, 70 লেভেলটা একটা সিগনিফিকেন্স আছে। 70-এর উপরে আরএসআই মুভ করলে পরে মার্কেট ওভারবট হিসেবে ধরা হয়। তবে তার মানে এই নয় যে আরএসআই 70 টপকালেই ধুম করে পড়ে যায়। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়াল স্টকে বিশেষত 70 টপকালেই আরএসআই প্রাইসে সবচেয়ে ভালো মোমেন্টাম আসে।
তো সেগুলো কি করে ট্যাকেল করবো, এবং সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে আরএসআই নেগেটিভ ডাইভারজেন্স দিলে পরেই যে আমি হুড়মুড়িয়ে বিক্রি করে দেব সেরকম কিন্তু কোনো পরিস্থিতি নেই। এটা যখন আমরা আরএসআই নিয়ে বিস্তারিত কোনো ভিডিওতে আলোচনা করব, সেই বিষয়গুলো নিশ্চয়ই থাকবে। তো আপাতত আমরা দেখছি যে অক্টোবর মাস নাগাদ আরএসআই নিফটি উইকলি চার্টে আরএসআই একটা ওয়ার্নিং দিয়েছিল যে মার্কেট একেবারে একটু সাবধান থাকার সময় এসছে, এবং আরএসআই থিওরি অনুযায়ী যে আরএসআই ডাইভারজেন্স এলেই বিক্রি করা উচিত নয়, ইউ হ্যাভ টু ওয়েট ফর প্রাইস কনফার্মেশন। সেই প্রাইস কনফার্মেশন কবে কিভাবে এলো সেটা একবার চার্টে আমরা দেখব। তো এটা আমি আমার ফেসবুক পেজে অক্টোবর 2024 যে একটা চার্ট পোস্ট করেছিলাম এবং তার সংলগ্ন ব্যাখ্যা ছিল, সেখান থেকেই তুলে দিলাম। যারা আগ্রহী আছেন ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে, একবার গিয়ে দেখে নেবেন। তো ঘটনা হচ্ছে এখানে নিফটি একটা হেড অ্যান্ড শোল্ডার ফর্মেশন তৈরি করেছিল। এটা আমরা এখানটায় এটাকে বলছি হচ্ছে লেফট শোল্ডার, এটা হেড, এটা রাইট শোল্ডার। এই তিনটে মিলে তৈরি হয় হেড অ্যান্ড শোল্ডার ফর্মেশন। তার কমপ্লেক্স অনেক ফর্মেশন আছে, মাল্টিপল হেড অ্যান্ড শোল্ডার হয়, মাল্টিপল রাইট শোল্ডার হয়, মাল্টিপল হেডস হয়। এটাও সেই আবার বলি, যখন প্যাটার্নস নিয়ে আমরা কোনো ভিডিওতে আলোচনা করবো এটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা থাকবে। তো জেনে রাখুন যে এই যে প্যাটার্ন চলাকালীন যে লোয়েস্ট পয়েন্টটা এখানটা আমরা দেখছি, এই যে 24,700, যেটা অলমোস্ট কোয়েনসাইড করে গেছে এই লোটার সঙ্গে, এই 24,700 লেভেলটা ভাঙলে পরে বুল মার্কেট রিভার্সাল হয়েছে এরকম একটা টেকনিক্যাল এভিডেন্স পাওয়া যাচ্ছে, তার প্রাইস কনফার্মেশন আসছে। অত যদি নাও ভাবি, ইনিশিয়ালি 24,700 ভাঙলে পরে নিফটির টার্গেট হয়ে যাচ্ছে প্রথমে 500 পয়েন্ট নিচে 24,100 থেকে 24,200, এবং সেটা ভাঙলে পরে আরো 1,1100 পয়েন্ট নিচে 23,100। এবং এই পয়েন্টে দাঁড়িয়ে আমরা যেটা বলেছিলাম ওই ফেসবুক পোস্টে, আমার যেটা ব্যাখ্যাটা ছিল, যতক্ষণ না 25,250 থেকে 25,350, অর্থাৎ এই যে রাইট শোল্ডারের যে হেডটা এইটা না টপকাচ্ছে, এই নিচে পড়ার ফাড়াটা কিন্তু থেকেই যাচ্ছে। তো সেখানটায় 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিও ছিল, এবং আমরা প্রস্তুত ছিলাম। তার আগে মার্কেট যেরকম ওভার ভ্যালুয়েশন চলে গেছিল, যে আগের স্লাইডে আপনারা দেখলেন, একটা ফেনোমেনাল যদি রাইজ হয়ে থাকে তাহলে মার্কেট ওভার ভ্যালুয়েশনে যেতে বাধ্য। তো ওভার ভ্যালুয়েশনে একটা হেড অ্যান্ড শোল্ডার ফর্মেশন তৈরি হয়েছে, একটা ডিস্ট্রিবিউশন হয়েছে। যারা ডিস্ট্রিবিউট করেছে, যে স্মার্ট মানি ডিস্ট্রিবিউট করেছে, তাদের কাছে নিশ্চয়ই কোনোভাবে কোনো একটা কিছু খবর ছিল, যার ভিত্তিতে ওরা আন্দাজ করছিলেন যে এই প্রাইস মুভমেন্টটাকে আপওয়ার্ড কন্টিনিউ করার জন্য যে ধরনের ফান্ডামেন্টালস থাকা দরকার সেটা হয়তো মার্কেট কন্টিনিউ করতে পারবে না। সেটা হতে পারে, বা অন্তত প্রফিট বুকিং অ্যাসপেক্টসেও তারা বেঁচে থাকতে পারে, বিক্রি করে থাকতে পারেন, সেটা আমাদের জানা নেই। তো আমাদের কাছে এভিডেন্স আছে, টেকনিক্যাল এভিডেন্স। ওই সময় আমরা দেখেছি আরএসআই নেগেটিভ ডাইভারজেন্স হয়েছে আফটার প্রলংড আপট্রেন্ড, এবং তারপরে একটা হেড অ্যান্ড শোল্ডার ফর্মেশন, যেটা বেশ রিলায়েবল একটা বেয়ারিশ রিভার্সাল ফর্মেশন। সো উই আর অ্যাট দ্যাট পয়েন্ট উই আর ওয়েটিং ফর নেকলাইন 24,700 কখন ভাঙে তার জন্য আমরা অপেক্ষা করছি। ইভেনচুয়ালি 24,700 ভাঙলো, মার্কেট আরো পড়তে শুরু করলো। এর মধ্যে আমাদের কাছে চলে এলো একটা ভয়ঙ্কর খারাপ খবর। জিডিপি গ্রোথ, সেপ্টেম্বর কোয়ার্টারের জিডিপি গ্রোথ 5.4%, যেটা বহু 7টা কোয়ার্টারের মধ্যে সর্বনিম্ন, এবং 6.7% থেকে 5.4% আসা, আর্থিক বৃদ্ধির হার কমে যাওয়া, স্টক মার্কেটে যত ডেটা পয়েন্ট আছে তার মধ্যে কিন্তু সবচেয়ে খারাপ। স্টক মার্কেট ইন জেনারেল ইন এ লং রান জিডিপি গ্রোথটাকেই ফলো করে। একটা দেশের আর্থিক প্রগতি থাকলে পরে তার প্রভাবটাই শেয়ার বাজারের মধ্যে পড়ে। অতএব শেয়ার বাজারের আমাদের নিফটির বারবার যে মূল স্তম্ভটা, সেই স্তম্ভটা কিন্তু এই রিপোর্টটায় নড়ে গেল, এবং এর কিছু ক্যাসকেডিং এফেক্ট আছে। তাই সেই ক্যাসকেডিং এফেক্টের বসে দেখলাম আমরা ওই কোয়ার্টারে ফ্রন্টলাইন স্টকসের, লার্জ ক্যাপ স্টকসের রেজাল্টসগুলো খারাপ আসা শুরু। অতএব ইকোনমিতে যে সমস্যাটা সেটা আস্তে আস্তে ঢুকে পড়ছে, ইট হ্যাজ বিন অলরেডি ক্রিটিং। এবং তার সঙ্গে সঙ্গে যুক্ত হলো ফলিং রুপি, আরেকটা খারাপ খবর। ডলার সাপেক্ষে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন,
এবং যদি আমরা দেখি অক্টোবর 2024-এর হাই থেকে আজকে পর্যন্ত রুপির ফল হয়েছে 4%। যে কোনো দেশের অর্থনীতির পক্ষে এই দুটো ধাক্কা সামলানো খুব মুশকিল। এক হচ্ছে আপনার আর্থিক বৃদ্ধির হার কমছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার দেশের যে মুদ্রা তার একটা পতন ঘটছে। ডলার যেটা ইউনিভার্সালি অ্যাক্লেইমড বিনিময়ের একটা মাধ্যম, তার তুলনায়। অতএব সেই হিসেবে একটা জোড়া ফলায় মার্কেট কিন্তু পড়তে শুরু করলো এবং তার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট উনি একটা ট্যারিফ ওয়ার ঘোষণা করে দিলেন এবং সেই ট্যারিফ ওয়ারের ফলে সমস্ত বিশ্বের অর্থনীতিতে একটা আনসার্টেনটি চলে এলো। যে আনসার্টেনটি বসে আমেরিকান মার্কেটও পড়তে শুরু করলো, যেখানে আমেরিকান মার্কেট এতদিন স্থির ছিল এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের নিফটিতে ফলটা একটু এসকেলেট করলো, যেহেতু এফআইআই বরাবর এখানটা অক্টোবর মাস থেকে টানা বিক্রি করে যাচ্ছেন, এফআইআই বিক্রিটাও ইন্টেন্সিফাই হলো। সেই জায়গাটায় এসে এক হচ্ছে আমরা বললাম জিডিপি গ্রোথটা কমেছে, তার সঙ্গে সঙ্গে রুপির ফল, তার সঙ্গে যুক্ত হলো এই গ্লোবাল ইকোনমিতে একটা আনসার্টেনটি অ্যারাইজিং ফ্রম দিস ট্রাফিক ওয়ার। তো এখানটায় এসে দাঁড়িয়ে জানুয়ারি মাসে আরেকটা ইন্টারেস্টিং সিনারিও যেটা আমরা দেখলাম, এর আগে অবধি যে অক্টোবর থেকে ডিসেম্বর অবধি আমরা দেখেছি ডলার ইন্ডেক্সটা বেশ বেড়েছিল এবং সেই জন্যই আমাদের একটা ধারণা ছিল যে ডলার সাপেক্ষে ভারতীয় রুপির বিনিময়ে মূল্য পড়ছে, এর মানে এই নয় যে রুপি উইক হচ্ছে, তার থেকে বেশি হচ্ছে ডলার স্ট্রং হচ্ছে। তো সেই পরিস্থিতিটা বদলে গেল 2025-এ এসে। এবছরের গোড়া থেকে যদি হিসেব দেখা যায়, ডলার ইন্ডেক্স 4.3% পড়েছে, যেখানটায় ইন্ডিয়ান রুপি বাড়া উচিত ছিল 4%, সে 4% না হোক 2.5-3%, সেখানটা এরা পড়ে গেল আরো 1.6%। এবং ডলার ইন্ডেক্স দুর্বল হওয়ার ফলে আমরা দেখেছি অন্যান্য এমার্জিং মার্কেট তাদের দেশের যে কারেন্সিগুলো এবং তার সঙ্গে সঙ্গে ইউরোপিয়ান বিভিন্ন দেশের কারেন্সিগুলো সেগুলো স্ট্রং হতে শুরু করেছে। উজ্জ্বল ব্যতিক্রম সারা পৃথিবীর বুকে ইন্ডিয়া, যেখানে ইন্ডিয়ার কারেন্সিও আরো ডিভ্যালুয়েট করলো। তো পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে, জটিল থেকে জটিলতর হচ্ছে। এখানটায় এসে একটা বড় চ্যালেঞ্জ আমাদের চলে এলো, ফিসকাল ডেফিসিট ম্যানেজমেন্ট। ভারত স্বভাবতই একটা ইম্পোর্ট নির্ভর দেশ। আমরা যা এক্সপোর্ট করি তার থেকে বহু পরিমাণ আমরা ইম্পোর্ট করি এবং এখানে যে পরিসংখ্যান আমরা দেখছি, এপ্রিল 2024 থেকে জানুয়ারি 2025 অব্দি $200 বিলিয়ন ট্রেড ডেফিসিট, মানে আমরা যে পরিমাণ এক্সপোর্ট করেছি তার থেকে ইম্পোর্ট করেছি $243 বিলিয়ন বেশি। এই এক্সপোর্টের সিংহভাগ আছে ক্রুড অয়েল আমাদের প্রয়োজনীয় এনার্জি, এবং তার সঙ্গে সঙ্গে আছে গোল্ড ইম্পোর্ট। তো এই দুটোই চলতে থাকবে, কোনোটাই কমার কোনো লক্ষণ ইদানিং কালের মধ্যে দেখা যাচ্ছে না এবং আগামী ভবিষ্যতেও দেখা যাচ্ছে না। অতএব এই যে ট্রেড ডেফিসিট ম্যানেজমেন্টের যে প্রবলেমটা হচ্ছে, তাহলে গভর্নমেন্টের প্ল্যান্ড এবং আনপ্ল্যান্ড এক্সপেন্ডিচারে সেখানটায় সমস্যা দেখা দেবে এবং মার্কেট এখান থেকে ঘোরার জন্য যেটা খুব বেশি করে দরকার হচ্ছে গভর্নমেন্টের হাই স্পেন্ডিং। সেখানটায় কিন্তু একটা প্রশ্নচিহ্ন চলে এলো যে আমাদের কেন্দ্রীয় সরকার সেই অবস্থাতেই নেই যেখানে ইচ্ছা করলেই ওরা ইনভেস্টমেন্টকে বুস্ট করবে, গভর্নমেন্ট নিজেই ইনভেস্টমেন্ট করবে। সেখান দিয়ে আমাদের মার্কেটের রিভার্সালের চান্স কিন্তু আস্তে আস্তে বিষবাও জলে ঢুকে যাচ্ছে। এখানটায় আগে আমাদের দুটো ফলা ছিল, এখন ত্রিশূলের 3টে ফলা চলে এলো। 1 নম্বর হচ্ছে জিডিপি স্লোয়ার গ্রোথ, 2 নম্বর হচ্ছে ফলিং রুপি এবং 3 নম্বর হলো ফিসকাল ডেফিসিট। এটা ম্যানেজ করাটা যথেষ্ট কঠিন হয়ে যাবে। এই পর্যায়ে দাঁড়িয়ে আমরা একটু কারেন্ট সিনারিও, আমাদের ভারতবর্ষের ইন্ডিয়ান স্টক মার্কেট সিনারিওটা কি আছে এটা একটু বোঝার চেষ্টা করি টেকনিক্যাল ভিত্তিতেই। আমরা দেখছি গত 5 মাস ধরে নিফটি কন্টিনিউয়াসলি লোয়ার টপ আর লোয়ার বটম ফরমেশন করে যাচ্ছে। নিফটি এটা ক্লাসিক্যাল ডাউন ট্রেন্ডে আছে গত 5 মাস ধরে এবং 6 মাসের বেশি হলে পরে এই ডাউন ট্রেন্ডটা এই প্যারামিটার অনুযায়ী বলা হয় লং টার্ম ডাউন ট্রেন্ড। অতএব নিফটি লং টার্ম ডাউন ট্রেন্ড, এই শর্ট টার্ম যে ডাউন ট্রেন্ড চলছে সেটা লং টার্ম ডাউন ট্রেন্ডে খুব তাড়াতাড়ি পরিণত হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং 200 ডিএমএ একটা খুব ইম্পর্টেন্ট টেকনিক্যাল ডেটা, যেটা বহু লোকে এটাকে একটা খুব ইম্পর্টেন্ট ডেটা পয়েন্ট বলে মনে করেন। যেমন পল টিউডর জোন্স, বিশ্ব বিখ্যাত হেজ ফান্ড ম্যানেজার,
উনি ওনার একটা ইন্টারভিউতে দেখছিলেন, উনি বলছেন যদি কোনো একটা সিঙ্গেল ডেটা পয়েন্ট ফলো করতে হয়, দ্যাট ইজ 200 ডিএমএ, যেটা উনি ফলো করেন। 200 ডিএমএ ব্রেক করে গেলে উনি কিন্তু কোনো পজিশন পোর্টফোলিও খালি করে দেন। এবং যেখানটা আমরা দেখছি গত বেশ কিছুদিন ধরে, 2 মাস ধরে নিফটি 200 ডিএমএ নিচে ঘোরাঘুরি করছে, এবং বর্তমানে নিফটি 200 ডিএমএ থেকে 6.3% নিচে। তো যেটা বলছিলাম যে টেকনিক্যাল এভিডেন্সও আমরা পেয়ে গেছিলাম, প্রথমে আরএসআই নেগেটিভ ডাইভারজেন্স, এবং তার সঙ্গে সঙ্গে মিড ক্যাপ ইন্ডেক্স এবং স্মল ক্যাপ ইন্ডেক্স যেগুলো আরো বেশি রিটার্ন দিয়েছিল, সেগুলোতেও ভয়াবহ নেগেটিভ ডাইভারজেন্স তৈরি হয়েছিল। তারপরে আমরা হেড অ্যান্ড শোল্ডার ফর্মেশন পেলাম। অতএব সেক্ষেত্রে পোর্টফোলিও ফাঁকা করে দেওয়া অলমোস্ট, এবং নিফটি শর্টে ঢুকে যাওয়া ফিউচারে, বা পুট কেনা বা কল শর্ট করা, এইগুলোর ক্ষেত্রে কোনো রকমই কোনো বাধা ছিল না। সেই পর্যায়েগুলো শুরু হয়ে গেল আমাদের, এবং তাতে যথেষ্ট ভালো ফল দিয়েছে। এবং এখনো নিফটি ডাউন ট্রেন্ডে চলছে। সেল অন রাইস সেই মোটো নিয়েই এখনো আমাদের রয়েছে, ট্রেডিং স্ট্র্যাটেজি রয়েছে, যেগুলো নিয়ে পরবর্তীকালে আরো বিস্তারিত আলোচনা করব। এবং এখন এখান দিয়ে কারেন্ট সিনারিওতে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন, সকলের মতো আমাদেরও কাছেও প্রশ্ন হচ্ছে একটাই, যে মার্কেট কবে রিভার্স করবে এবং কোন জায়গা থেকে রিভার্স করবে। এই প্রশ্ন সকলের মনে ঘুরে বেড়াচ্ছে। সকলেই যে যার মতো করে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন, সেই অনুযায়ী স্ট্র্যাটেজি সাজাচ্ছেন। তো এই প্রশ্নের উত্তর যদি এক কথায় দিতে হয়, তাহলে বলবো নোবডি নোস, কেউ জানে না। আমরা আমাদের মতো করে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি। তার উদ্দেশ্যেই এই ভিডিও তৈরি, এবং ভবিষ্যতে এই সংক্রান্ত আরো ভিডিও আসবে। তবে যেটা টেকনিক্যাল অ্যানালিসিসের একটা ভিত্তিপ্রস্তর বলা চলে, সেখানটায় বলে ইফ ইউ হ্যাভ টু গো টু দ্য রাইট, ইউ হ্যাভ টু গো টু দ্য লেফট। অর্থাৎ ভবিষ্যৎ বুঝতে গেলে আপনার অতীতের দিকে একটু মুখ ফেরাতে হবে। তো অতীতের দিকে আমরা মুখ ফিরিয়ে দেখছি, লাস্ট যে আমাদের 3টে বড় বড় মার্কেট ক্র্যাশ হয়েছিল, প্রথম আমরা ইনস্ট্যান্স নিয়েছি 2000 সালে, যেটা কারণ ছিল ডটকম বাবেল, এবং গ্লোবাল ফেনোমেনন ছিল। সারা বিশ্ব জুড়ে শেয়ার বাজারে পতন হয়েছিল, ইকোনমির একটা সমস্যা দেখা দিয়েছিল, যেটা আরো ইন্টেন্সিফাইড ইকোনমি, গ্লোবাল ইকোনমিতে প্রবলেম দেখা গেল 2008 সালে সাবপ্রাইম ক্রাইসিসের পরিপ্রেক্ষিতে উদ্ভূত যে পরিস্থিতি, সেটাও গ্লোবাল ফেনোমেনন। এবং তারপরে আমরা লাস্ট যে স্টক মার্কেট ক্র্যাশ দেখলাম 2020 সালে কোভিড-19 প্যান্ডেমিকের পরিপ্রেক্ষিতে, এবং সেই 2020 সালের যে বটম থেকেই যে বুল মার্কেটের জন্ম হলো, সেই বুল মার্কেট 2024-এ টার্মিনেট করছে কি করবে না, সেরকম একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি। এক হচ্ছে লং টার্ম ডাউন ট্রেন্ড, আর 1 মাস গেলে পরে লং টার্ম ডাউন ট্রেন্ড হয়ে যাবে। নিফটি অলরেডি 200 ডিএম এর নিচে, এবং অফিসিয়াল বিয়ার মার্কেট হতে গেলে অল টাইম হাই, যে আমাদের 26,277 অল টাইম হাই আছে, তার থেকে 20% পড়লে পরে এটা অফিসিয়াল বুল মার্কেট হিসেবে চিহ্নিত হবে। সেই লেভেলটা হচ্ছে 21021, 21,000। এই লেভেলটা খেয়াল রাখবেন। এখন তার থেকে আমরা 1,500 পয়েন্ট উপরে আছি। তো এখান থেকে আরো 1,500 পয়েন্ট পড়লে 21,000 লেভেলটা ভাঙলে পরে কিন্তু আমরা অফিসিয়াল বিয়ার মার্কেটে ঢুকে যাব। সেক্ষেত্রে মার্কেট রিভার্সাল হওয়াটা কিন্তু আরো কঠিন হয়ে যাবে। তো এখানটায় দেখুন 2008 এবং 2020 এই 3টে সময়ের সাথে সাথে 2024-এর এই মার্কেট ফলে একটা মৌলিক ফারাক আছে। এর আগের 3বার মার্কেট ফলটা ছিল গ্লোবাল ফেনোমেনন। এবারে মার্কেটের পতনের কারণ হলো ইন্ডিয়ার গ্রোথ স্লোডাউন, এক্সেসিভ ভ্যালুয়েশন, এবং তৎপরবর্তী যে এফআইআই হুড়মুড়িয়ে বিক্রি করলো, এক বগ্গা সেল করলো, এবং এমনিতেই ইম্পোর্ট নির্ভর দেশ হিসেবে আমাদের দেশের মুদ্রার উপর সবসময় একটা চাপ থাকে। তো এফআইআই যে বিপুল পরিমাণ লক্ষ লক্ষ কোটি টাকার শেয়ার বিক্রি করলো, সেই টাকাটা ওরা ডলারে কনভার্ট করে নিজের দেশে গেল না চায়নায় বিনিয়োগ করলো, সেটা আমাদের জানা নেই। মোট কথাই আমরা জানি যে ইন্ডিয়া থেকে এই ক্যাপিটাল ফ্লেটটা হয়েছে, ক্যাপিটালটা বেরিয়ে গেছে, এবং সেই তাদের ডলার কেনার জন্য এবং রুপি বিক্রির পরিপ্রেক্ষিতে আরো বেশি করে ডলার পড়লো। তো এই প্রবলেমগুলো আস্তে 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 ইন্টেন্সিফাই করলো। এবার ভবিষ্যতে কবে বাজার ঘুরবে সেটা বোঝার জন্য আমরা আগের এই যে 3টে ইনস্ট্যান্স আমরা দেখছি, সেই 3টে ইনস্ট্যান্সে কিরকম হবে, কবে কিভাবে বাজার ঘুরেছিল, সেই বিষয়টা একটু পর্যালোচনা করার চেষ্টা করি। 2000 সালে হাই থেকে
ফল হয়েছিল 53%, যেটা এখন 2024-এ আমাদের 16.4% আমরা দাঁড়িয়ে আছি, এবং এই ফলটা হতে সময় লেগেছিল 19 মাস। তারপরে আস্তে 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 মার্কেট ঘুরতে শুরু করলো, একটা কনসোলিডেশন ফেজের পরে ঘুরতে ঘুরতে 3 বছর 10 মাস পরে মার্কেট আবার একটা নতুন হাই, নতুন অল টাইম হাই চলে আসে 2008 সালে। নিফটি তৎকালীন অল টাইম হাই থেকে পড়েছিল 64-65%, এবং পতনটা এত দ্রুত হলো 9 মাসের মধ্যেই একটা নতুন লো তৈরি হয়ে গেল। এবং নতুন লো তৈরি হওয়ার পর মার্কেট আস্তে আস্তে কনসেন্ট্রেট করলো, নানা রকম ফিজিক্যাল, পলিটিক্যাল এবং ইকোনমিক ডেভেলপমেন্ট হলো, কিন্তু মার্কেট রিভার্স করতে করতে লেগে গেল 2014, 6 বছর 2 মাস তার মধ্যে অতিক্রান্ত হয়ে গেল। 2020 সালে পতনটা যে হলো একটা এক্সটার্নাল ফ্যাক্টরে, এবং আচমকা যে জিনিসটা ঘটলো প্যান্ডেমিক, তার আগেরগুলোর যে অর্থনীতির যে ধস বিশ্বজোড়া নেমেছিল আগের দুটো কেসে 2000 এবং 2008-এ, সেইটার পরিস্থিতি তৈরি হতে তো 2-4 বছর সময় লাগে, কিন্তু এখানটায় আউট অফ দ্য ব্লু এই 2020 সালে কোভিড প্যান্ডেমিক এই জিনিসটা এলো, তাতে 2 মাসের মধ্যে মার্কেট একটা 40% পরে একটা বটম তৈরি করলো, এবং 10 মাসের মধ্যে সেই আগের যে টপকে একটা নতুন হাই করে একটা ফেনোমেনাল বুলরান চালু করলো, যেটা 2024-এ টার্মিনেট হয়েছে বলে আমরা এখন অবধি যা এভিডেন্স পাওয়া যাচ্ছে, যদিও এখনো কনফার্ম না, সেই এভিডেন্সটা পাওয়া যাচ্ছে। তো এখানটায় একটা জিনিস 2020-তে খেয়াল রাখুন, যে 2020-তে মার্কেট কিন্তু একটা এক্সেসিভ ভ্যালুয়েশনে ছিল না, পুরো গ্লোবাল মার্কেটে এক্সেসিভ ভ্যালুয়েশনে ছিল না। 2024-এ সঙ্গে এটা একটা মৌলিক ফারাক, 2024, 2000 এবং 2008-এর সঙ্গে একটা মৌলিক ফারাক, সেজন্যই এত দ্রুত লো হিট করে বহু লোক ইনভেস্ট করার জন্য ফান্ড নিয়ে বসেছিল সেই সময়টা, যেহেতু একটা তার আগে 2-3 বছর মার্কেটে সেভাবে কোনো রিটার্ন দেয়নি। এবং যদি আপনি দেখেন 2016 থেকে 2020 নিফটি সিএজিআর ছিল মাত্র 1%। অর্থাৎ সেই জন্যই 10 মাসের মধ্যেই নতুন হাই করে একটা খুব দুর্দান্ত মুভমেন্ট হয়ে গেল। এবার একটা জিনিস হচ্ছে, যে প্রশ্নের উত্তর পাওয়া প্র্যাকটিক্যালি অসম্ভব, আমরা আমাদের মতো কিছু খোঁজার চেষ্টা করবো, সেটা হচ্ছে কবে, কিভাবে, কোন সময় বটম হবে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা সমস্যা যেটা সাধারণ বিনিয়োগকারীদের হচ্ছে, যেটা পোর্টফোলিও রিস্ট্রাকচারিং এই মুহূর্তে করা প্রচন্ড জরুরি হয়ে পড়েছে। কারণ আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি, এবং এটা স্টক মার্কেটের ন্যাচারাল সাইকেলেই বলে, কোনো একটা বুল মার্কেটের টপ পারফর্মিং বা জনপ্রিয় যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকসগুলো পরে বুল মার্কেটে জেনারেলি আউট পারফর্ম করে। অর্থাৎ যে স্টকগুলো বেশিরভাগ বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে রয়েছে, যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকস, দেখা যাবে কোনো একটা সময়ে, হয়তো সেটা আগামী 2 মাস কি আগামী 6 মাস কি আগামী 9 মাস কি আমরা জানি না, কোনো একটা পয়েন্ট থেকে মার্কেট আবার রিভার্স করতে শুরু করলে এই মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকসগুলো যে পোর্টফোলিওতে রয়েছে সেগুলো কিন্তু সেভাবে আউট পারফর্ম করবে না, বহুদিন হোল্ড করে রাখতে হবে। তো সেই হিসেবে পোর্টফোলিও রিস্ট্রাকচারিং করাটা খুব জরুরি। সেই পোর্টফোলিও রিস্ট্রাকচারিং কি করে হবে, এবং তারও আগে মার্কেট কবে, কি হবে, কিরকম পরিস্থিতিতে করতে পারে, সেই নিয়ে আমরা আবার পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।